টিএমসির এজেন্ট বা টিএমসির লোক বলছে, আমার তো মনে হচ্ছে ঠিকই বলছে। মানে আপনি টিএমসির এজেন্ট বলছেন? হ্যাঁ, হ্যাঁ। সুকান্ত দার সাথে কাজ করারও খুব ইচ্ছা ছিল। আমার তো মনে হয়েছে যে অভিযোগগুলো যেটা আসছে বা যা কথা বলছে লোকে, যে আমাকে যে টিএমসির এজেন্ট বা টিএমসির লোক বলছে, আমার তো মনে হচ্ছে ঠিকই বলছে। ভুল কিছু নেই। মানে আপনি টিএমসির এজেন্ট বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি টিএমসি এজেন্ট বলেই 13 সেপ্টেম্বর হুম, যেই দিন নবান্ন চলো অভিযান হয়েছিল, হুম, সেই হুম, দিন থেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করা, আমার ন্যারেটিভ লেখা, হুম। তখন ভারতীয় জনতা পার্টিকে, এখনো উনি আছেন, এখনো উনি, কিন্তু সেই সময় ওনার রমরমা নেতৃত্ব চলছিল। কেন আচ্ছা। কেন পার্থ চ্যাটার্জি আর কেষ্টমন্ডলরা তখন ভেতরে ঢুকেছিলেন নতুন নতুন। সেই হুম, শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, আমার নেতা, আমার নেতা, উনি আমার হুম। নেতা, আমি আমি তাকে খুব সম্মান করি। হুম। ওনাকে ন্যারেটিভ দিতে শুরু করি সেপ্টেম্বর মাস থেকে, অক্টোবর মাস থেকে, এবং আচ্ছা। 1 মাসের ভেতরে উনি আমার কাছে, আমি ওনাকে এতটাই ইমপ্রেস করে ফেলি যে দেওয়ালির সময় ওনাকে মেসেজ, দেওয়ালির যা 2 দিন পরে না 3 দিন পরে ওনাকে মেসেজ করি যে দাদা আমি একটা দেওয়ালি মিলন ফাংশন করব হুম। আপনাকে নিয়ে আইসিসিআর এ, আর 5-6টা লোক আসবে, আপনি চিফ গেস্ট হবেন। উনি আমার মুখ না দেখে, আমার সাথে জীবনে দেখা নেই, সাক্ষাৎ নেই, উনি আমাকে টাইম দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। ওকে। 9th নভেম্বর আমার ওই প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমি আইসিসিআর বুক করলাম, সব করলাম, কিন্তু ভাগ্য আমার সাথ দিল না। তখন পঞ্চায়েত ইলেকশন হওয়ার কথা ছিল। সংবাদ মাধ্যমেও বলতো যে বছর ঘুরলেই পঞ্চায়েত ইলেকশন। পঞ্চায়েত ইলেকশন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে নন্দীগ্রামের অবজারভার করে 4-5 দিনের জন্য নন্দীগ্রাম পাঠিয়ে দিলেন। শুভেন্দু দাকেও যেতে হলো, নিশ্চয়ই ওটা ওনার কনস্টিটুয়েন্সি, ওটাকে ওই 5-6 দিন ওখানে আটকে গেলেন। ওনার অফিসে যে ছেলে বুবাই বলে, ভালো নামটা আমি আমি ওনার জানি না, বুবাই দা আপনাকে সরি বলে দিচ্ছি, বুবাই বলে যে ছেলেটা ওনার অফিসে কাজ করে, তাকে গিয়ে কার্ড হুম। দিয়ে এসেছিলাম, মিষ্টি, উত্তরীয়, শাল সব দিয়ে এসেছিলাম। তার সাথে ফোনে যোগাযোগে ছিলাম। বললো ডিম্পু দা, দাদা তো আসতে পারছেন না, দাদা সরি বলেছে, আপনার প্রোগ্রামটা করে নিন। আমি বললাম বুবাই দা, আমি তো প্রোগ্রাম দাদার জন্যই করছিলাম, আমি প্রোগ্রাম তাহলে দাদা করছিলাম, আপনি প্রোগ্রাম করে লাভ নেই। পরে দাদাকে নিয়ে আমি আচ্ছা। প্রোগ্রাম আর করিনি। আরো অনেক কাজ করেছি, সব তো দেখো মনে রাখা সম্ভব না। আরো অনেক শোককে সময় অসময় হেল্প করেছি। হুম, আরজি করের ধর্ণা মঞ্চ চলছিল, আমি ওই ধর্ণা মঞ্চে একটা যুব মোর্চার ছেলের সাথে শুধু একদিনের জন্য গেছিলাম। হুম, মানে একদিনই গেছিলাম। হুম, যাওয়ার সঙ্গে সঙ্গে আধ ঘন্টার ভেতরে জানতে পারলাম তোমাদের তোমাদের একটা সেল আছে পঙ্কজ, তার ইনচার্জ, তার ভাইজি মারা গেলেন, হুম। আর তার দাদার মেয়ে মারা গেলেন। সঙ্গে সঙ্গে ওইখান থেকে চলে গেলাম গড়িয়ায় হসপিটালে। সন্ধে আচ্ছা। 5টা থেকে রাত 1টা অবধি, যত শ্মশানে বডি ঢুকিয়ে, বডিটা যখন অটোমেটিকে ঢুকে গেছে, তারপরে এখান থেকে বেরিয়েছি। ওকে। আমি গোনাচ্ছি না এই কাজগুলো। আমি আমি এটা 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 তো মানে মানুষই মানুষের কাজে আছে। কিন্তু পঙ্কজ, 1 বছর আগে আমার মায়েরও গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছিল। 2 রাত আমার মায়ের সাথে আমি হসপিটালে থেকেছি। আমার কাছে কিন্তু কেউ আসেনি, আমাকে ফোন করে কেউ জিজ্ঞেস করেনি যে মার অপারেশন ঠিক করে হয়ে গেছে। তারপরেও লোকের কাছে গিয়ে দাঁড়িয়েছি। তো এইগুলো করেছি ভারত, টিএমসির এজেন্ট বলেই তো এইগুলো করেছি। আমি তো টিএমসির এজেন্ট, আমি তো মানছি, আচ্ছা, মানছি আমি বিজেপির টিএমসি। নেতারা নাকি, আরেকটা প্রশ্ন, বিজেপির নেতারা নাকি ফেস টাইম ছাড়া সাধারণ মানুষের কল তোলে না। ফেস টাইম মানে যারা জানেন না তাদের বলছি, অ্যাপল যে ফোনটা হয় আইফোন, সেই আইফোনের ফোন দিয়ে কল করলে এই সেটাকে এই ফেস টাইম বলে। কালচার 2022-এর পরে এসে, আমি দেখো 2017 সাল থেকে আমি আইফোন ইউজ করি। হুম, আমি আইফোন ইউজ করি, অ্যান্ড্রয়েডও করি, আর আমি ব্ল্যাকবেরি ফোনও প্রচুর ইউজ করেছি। এখন তো ব্ল্যাকবেরি হুম, যেন বাজার থেকে প্রায় উঠে গেছে। হুম। হুম, আমি আমি 2022-এ যখন এলাম, দেখলাম হুম, দক্ষিণ কলকাতায় ভালো ভালো নেতা আইফোন ইউজ করে না। আমি তাদেরকে, আমার একটা যে প্রায় তখন আশ্চর্য হলো যে এরা কি করে রাজনীতি করবে। কেন এটা ঘটনা যে দিল্লির বড় বড় নেতারা ফেস টাইম ছাড়া ফোন ধরে না, কেন ফেস টাইম কলকে হ্যাক করা যায় না। ফেস টাইম কল আর আই মেসেজ, ওটাকে হ্যাক করা যায় না, তাই বলে ওগুলোতে ধরে। অনেক সময় হোয়াটসঅ্যাপ কলকেও নাকি হ্যাক করে নেওয়া যায়।
বা ইন্টেলিজেন্স এজেন্সি বা পুলিশ ওটাকে ইয়ে করতে পারে, ট্যাপ করতে পারে, কিন্তু ফেস টাইম কল চট করে হ্যাক করা যায় না। তাই বলে এটা সেফ, তাই বলে এটা তুমি সবসময় দেখবে বড় বড় নেতা বা কর্পোরেট। আমি 5 থেকে 6 জনকে আইফোন কিনে দিয়েছি। আচ্ছা এটাও শুনে নাও যে আমি কাউকে এমনি কিনে দিইনি, লোকে চেয়েছে বলে কিনে দিয়েছি। কিন্তু আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে, একটা ছেলেকে 20 অগস্ট 2023-এ আমি আইফোন কিনে দিলাম, সে আমাকে কয়েকদিন পরে 10 দিন পরে আমার সাথে মিসবিহেভ শুরু করে দিল। বলছে আপনি জেলা প্রেসিডেন্টের সাথে কথা বলবেন কেন, এত বড় ক্ষমতা। আমি সেসব নাম নিতে চাই না। আপনাকে যারা টার্গেট করছে তারা তো আপনার নামটা নিয়ে টার্গেট করছে, ফলে তাদের পরিচয় জানা যাচ্ছে, কিন্তু আপনি না যাদের না না কথা না, বলছেন দেখো দেখো বেশিরভাগ লোকের দেখো তো নাম পঙ্কজ, বলছেন না। দেখো পঙ্কজ, আমি একটা কথা তোমাকে বলি। হ্যাঁ, আমি তারা তারা না এখনো তাদের ভেতর থেকে এখন ছেলে মানসিকতা বেরোয়নি। তারা যুব মোর্চা করে, তারা আমার থেকে বয়সে 7-8-10 বছর ছোট। তাদের আচ্ছা, নাম নিয়ে আমি তাদের নাম নিয়ে আমি তাদের পলিটিক্যাল ক্যারিয়ার খারাপ করব না। আমি অতটা ন্যারো মাইন্ডেড লোক না। এতটা হুম, ন্যারো মাইন্ডেড লোক হলে লোকের এত হেল্প করতাম না। একটা রিপিট অফেন্ডার দেবজ্যোতি ঘটক, একটা রিপিট অফেন্ডার, এটা আমি আগে থেকে জানি। আমি 10টা লোক খাড়া করে দেবো যাদের টাকাও মেরেছে দেবজ্যোতি ঘটকের। সে স্টেটের একটা অনেক বড় নেতার নাম নিয়ে কিন্তু টাকা তোলে। আমি এগুলো ক্যামেরায় বলতে চাইছি না, আমি দলের কোনো ক্ষতি করতে চাইছি না, কেন অলরেডি তো দল আমাকে বলছে যে আমি ক্ষতি করছি। আমি কোনো ক্ষতি দলের করতে চাইছি না। হুম, কিন্তু আমি এত বড় বড় অভিযোগ করলাম, আজ অব্দি দল থেকে আমার যাদেরকে আমি এত বুদ্ধি দিলাম, দাদা আইফোন ইউজ করুন, দাদা এমন ভাবে জামা কাপড় পরুন, হ্যাঁ, তারা আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করলো না ডিম্পুজি আপনার টাকায় ওই লোকটা মেরে দিল কি করে। আজকে যারা শ্রমিকদার কান কান ভারী করছে আমার কথা, আমার ভিডিওগুলো দেখিয়ে, যে এই ছেলেটা দেখুন পার্টির বিরোধে কথা, আরে আমি তো আমার যে লোক টাকা মেরে দিয়েছে তার নাম আমি বলতে পারবো না ক্যামেরায়? এটা কোন ধরনের কথা? আমি কোন কথা দলের বিরুদ্ধে বলেছি ভাই? আমি দলের হয়ে যা কাজ করেছি সেটা কেউ করেনি। আমার যেদিন, আমি কিন্তু এখনো চুপচাপ আছি, আমার যেদিন মুখ খুলে যাবে না যে টিএমসির সাথে কার 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 কি কি সেটিং আছে, শুধু হুম, দক্ষিণ কলকাতার কথা বলছি, বাইরে জেলার আমি সব জানি, আমি কিন্তু দক্ষিণ দক্ষিণ কলকাতার যেদিন টিএমসির সেটিং খুলে দেবো না লোকের, লোক রাস্তায় ঘুরতে পারবে না, ভারতীয় জনতা পার্টির হাতের ঝান্ডা তুলতে পারবে না। কিন্তু আমি এসব নোংরার মধ্যে যেতে চাই না। কিন্তু এইটুকু বলে হুম, দেবো, আমাকে লাইটলি কেউ নেবেন না। কিন্তু আমি কিন্তু অন ক্যামেরা দলকে জানাচ্ছি, সেন্টারকেও জানাচ্ছি, আর স্টেট তো আমার স্টেটের সব নেতা তো আমার কথা জেনেই গেছে। শ্রমিকদা আমার অনেক কথা জেনে গেছেন, হ্যাঁ, আমি কি স্ট্র্যাটেজি বানাই। আমার কাছে যা ন্যারেটিভ আর স্ট্র্যাটেজি আছে, বোথ ফর ন্যাশনাল পলিটিক্স অ্যান্ড বেঙ্গল, ফর বিহার, ফর ইউপি, ফর মুম্বাই মহারাষ্ট্র মিউনিসিপালিটি ইলেকশন, ফর কর্ণাটকা মিউনিসিপালিটি ইলেকশন, সে ন্যারেটিভ আর স্ট্র্যাটেজি কিন্তু প্রশান্ত কিশোরের কাছে নেই। পরিষ্কার জানালাম আচ্ছা, অন ক্যামেরা তোমাকে, তোমার দর্শক বিন্দুদের, সে স্ট্র্যাটেজি আর ন্যারেটিভ আইপ্যাকের কাছে নেই। সে স্ট্র্যাটেজি আর ন্যারেটিভ সুনীল কানুবলুর কাছে থাকতে পারে না। সুনীল কানুবলু যেহেতু কংগ্রেসের জন্য কাজ করেন, কিন্তু উনি তো একটা স্ট্র্যাটেজিস্ট, তাই বলে রাখলাম। হুম, তাই বলে দলকে জানাচ্ছি, যে আমাকে আমার আমার স্ট্র্যাটেজি আর আমার ন্যারেটিভ গুলো কিন্তু কাজে লাগান। এসব কথা চলতেই থাকবে, ক্ষোভ বিক্ষোভ থাকবে, কিন্তু আমাকে টিএমসি এজেন্ট যারা বলছে, বলে রাখলাম, আমি চুপ আছি। আমার আর শ্রমিকদার কান যারা ভারী করছেন তারা কিন্তু ভালো কাজ করছেন না, তাদেরকে যথেষ্ট সম্মান করি, আমার ট্র্যাক রেকর্ড আছে। শ্রমিকদাকেও বলবো একদিন আমাকে আমার ন্যারেটিভ এসে দেখুন। আমি শুভেন্দু দাকে 1.5 বছরে কি ন্যারেটিভ দিয়েছি, শুধু গলায় একটা গেরুয়া রঙের পটকা পরে মাথায় তিলকা লাগিয়ে শুধু জয় শ্রীরাম তো বলতেই হবে, জয় মা কালীও বলতে হবে, জয় মা দুর্গাও বলতে হবে, কিন্তু শুধু জয় শ্রীরাম ওই নারা দিয়ে কিন্তু ইলেকশন জেতার জন্য প্রপার স্ট্র্যাটেজি চাই। আমার কাছে অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, ন্যারেটিভ আছে, এগুলো দল যদি কাজে লাগাবে, নাহলে সেন্টারের সাথে কাজ করব। দিলীপ দাকে 2-3 মাসের ভেতরে যটা ন্যারেটিভ আমি দিয়েছি, দিলীপ দাকে 10 বছরে আমার থেকে বেশি ন্যারেটিভ কেউ দিয়েছে, দিলীপ দা দেখাতে পারবে না। এই যে দিলীপ দা আজকের ইন্টারভিউতে বলে আমি জনসংযোগ করছি, উনি হালে 2-3টা ইন্টারভিউতেই এই শব্দের উপয়োগ, এই শব্দটা ইউজ করেছেন। আপনি, আচ্ছা, একুশে, আমি আপনাদের জন্য, আমি দেখো না পঙ্কজ, আমার সোজা পলিসি, আমি কাজ করব, আপনারা আমাকে অ্যাকনলেজমেন্ট দেবেন না, আমি অ্যাকনলেজমেন্টটা কেড়ে নেবো, একদম সোজা পলিসি।
একদম হ্যাঁ, আমাকে তাহলে ডেকে আপনি, আমি তো আপনার কাছ থেকে পার্টি পোস্ট চাইছি না, আমি আজও বলছি আমি বিজেপি বেঙ্গলে কোনো পার্টি পোস্ট নেবো না, কিন্তু আপনি আমাকে ডেকে, যারা জীবনে একটা ন্যারেটিভ লিখতে পারেনি, শুধু মার্কেটে ঘুরে বেড়ায় পার্টির পয়সা, শুভেন্দুদা বলেছিল পার্টির পয়সায় তেলে ঘোরে, ঠিক বলেছিল শুভেন্দু, যারা তাদেরকে পার্টি মাথায় তোলে, বড় বড় প্রোগ্রামের দায়িত্ব দেয়, আর আমাদের যারা, আমরা যারা ন্যারেটিভ ক্রিয়েটর, প্রেজেন্ট রাজনীতি ন্যারেটিভে চলে, আমাদের মতো ন্যারেটিভ ক্রিয়েটরদের একটা ডেকে চাও খেয়েছে কেউ আজকে, আজ অব্দি খেয়েছে দিলীপ দা, সুকান্ত দা খাওয়ালো? আমি তো সুকান্ত দাকে এমন ন্যারেটিভ দিতাম ডিজিপির অফিসের পরে, আমি এত বড় কথা তোমার চ্যানেলে আজকে বলে গেলাম, লোকে বলবে আমি এমন ন্যারেটিভ আমার কাছে রেডি ছিল, আজও আছে, সুকান্ত দাকে দিলে সুকান্ত দাকে চেয়ার থেকে কেউ নড়াতে পারতো না, ওই ন্যারেটিভ দিলে সুকান্ত দার টার্ম এক্সটেন্ড করতেই হতো সেন্টারকে, ওনার ওনার ভাগ্য, ওনার ভাগ্য, উনি ডিজিপি অফিসের ন্যারেটিভটা নিয়ে আমার ফোন ধরা বন্ধ করে দিলেন, খুব ভালো করলেন, আমি দেবো শ্রমিক দাকে, শ্রমিক দা না নিলে সেন্টারকে দেবো, সেন্টার শ্রমিক দাকে দেবে। আমার কাছে একটা এরকম ন্যারেটিভ আছে, দিলে না পুরো আগুন লেগে যাবে চারো তরফ, যে কার্যকর্তারা বাড়িতে ঢুকে বসে আছে সব বেরিয়ে আসবে, আমার কাছে অনেক একটা ন্যারেটিভ আছে, ওটা এক্ষুনি ব্যবহার করলে আগুন লেগে যাবে, কিন্তু কাকে দেবো? আমি রিকগনিশন ছাড়া কাজ করব না, আর বিজেপি বেঙ্গলের নেতাগুলো যদি রিকগনিশন আমাকে না দিতে চায় আমিও কাজ করব না, কিন্তু তোমার চ্যানেলে আজকে বলে গেলাম যে শুভেন্দু দা আমার লোকসভার টাইমে আমার ন্যারেটিভ গুলো যদি পড়া না ছেড়ে দিতেন, আজ আমরা 20 সিটে বসে থাকতাম, লকেট দি হারতো না, দিলীপ দা হারতো না, অগ্নিমিত্রা পড়ে, সবাই আজকে দিল্লিতে এমপি থাকতো। আচ্ছা, রাত পোহালেই হচ্ছে 21শে জুলাই, এই ভিডিওটা যখন লোকেরা দেখবে তখন অলরেডি 21শে জুলাই। এই 21শে জুলাইয়ের দিনটাকেই দিলীপ ঘোষ কেন বেছে নিলেন শহীদ সমাবেশ করার জন্য খড়গপুরে? অন্যান্য জায়গায় তো অন্য অন্য কোনো দিনও তো করা যেতে পারতো, কারণ তৃণমূলের বিরুদ্ধে যদি শহীদ দিবস হয়, এটা মানে এটা বিজেপির যদি এটা শহীদ দিবস তোমার হয় তাহলে তোমার হচ্ছে 2021-এর তোমার ইলেকশনের পরে প্রশ্নটা, শহীদ দিবস। দিলীপ দা 21শে জুলাইকে হয়তো এই জন্যই বেছে নিয়েছেন, হয়তো যে কয়েকদিন ধরে একটা বিরাট জল্পনা ছিল যে 21শে জুলাই দিলীপ দা মুখ্যমন্ত্রী ধর্মতলার মঞ্চে হয়তো টিএমসিতে যোগদান দিতে পারে, তৃণমূলের মধ্যে একটা ওটাকে জল্পনা উঠেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকে কাউন্টার করার জন্য হয়তো এটা করছেন, ঠিক আছে, স্ট্র্যাটেজি হিসেবে খারাপ কিছু না, স্ট্র্যাটেজি হিসেবে খারাপ কিছু না, কিন্তু আর এটা একটা তৃণমূলের কাজ হতে একটা পারে, আর অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ, সেদিন তৃণমূলের একটাই অনুষ্ঠান, ধর্মতলার মঞ্চ, তৃণমূলের অন্য কারো সাহস নেই যে অন্য কোথাও প্রোগ্রাম করবে। আর বিজেপির দুটো অনুষ্ঠান, এটাকে তো গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছে, যে দিলীপ শুভেন্দু গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, শুভেন্দু বাবুকে কিছুতেই দিলীপ ঘোষ মানতে চাইছেন না দেখো সেই দেখো শুরুর দিন দেখো থেকে আজ অব্দি। পঙ্কজ, গোষ্ঠীদ্বন্দ্ব দুনিয়ার সব রাজনৈতিক দলে থাকে, কোন দল এটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু থাকে, এটা না, আমরা জানি। অফিসিয়ালি প্রোগ্রাম দুটো হবে, এটা কেমন ব্যাপার একই দিনে? হতেই পারে, দেখো মমতা ব্যানার্জিকে টিএমসি কে ভোটে হারাতে হলে সাম দাম দণ্ড ভেদ, হিন্দিতে কথা আছে, সাম দাম দণ্ড ভেদ, চাণক্য সব নীতি। যে কোনো স্ট্র্যাটেজিতে মমতা ব্যানার্জিকে যদি আমরা হারাতে পারি তাহলে সে স্ট্র্যাটেজি ঠিক আছে, আচ্ছা। তারপর তো আমরা নামবো, তো আমরা তো খুব তাড়াতাড়ি নামছি তো নিজের স্ট্র্যাটেজি গুলো নিয়ে, দাঁড়াও না, করতে দাও না, আপাতত শুভেন্দু দা আর দিলীপ দা তো বড় নেতা, বেঙ্গল বিজেপির তো টপ মোস্ট নেতা তো একজন, আর শ্রমিক দা ভালো কাজ করছেন, খুব অল্প দিনে খুব ভালো ভালো উনি কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু আমি এটুকু বলবো যে আপনার একটু ন্যারেটিভ ক্রিয়েটার আর স্ট্র্যাটেজিস্টদের জন্য একটু মান সম্মান দিন, যারা দলের জন্য রেগুলার কাজ করছে, আর যারা শুধু বডি, শ্রমিক দাকে আমি একটা কথা নিশ্চয়ই বলবো, বা দলকেই কথা বলবো, যারা বডি ফেলে দিয়েছেন আপনাদের কাছে গিয়ে, শুধু তারাই যে কাজ করতে পারে তারা কিছু না। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্রমিকদা তো নির্বাচিত হয়ে গেছেন, ভালো কথা, কিন্তু কোনো কমিটিই পাচ্ছেন না। এই কমিটি না থাকায় কোনো অসুবিধা হবে না, মানে কাজ করতে গিয়ে অফিসিয়ালি? খুব খুব ভালো খবর, খুব ভালো প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো, এর উত্তর আমি তোমাকে অন্যভাবে দিয়ে দিচ্ছি, তুমি প্রশ্নটা খুব, আমি গতকালই খবর এক পেয়ে বছর গেছি। পর সভাপতি, আরেক বছর পর কমিটি, এ কিভাবে দল চলবে? না না না, সভাপতি হতে একটু দেরি তো হয়েছে, কিন্তু এবার যেটা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই, হ্যাঁ। কিন্তু কমিটির ব্যাপারে তুমি যে প্রশ্নটা করলে তার উত্তর আমি দিয়ে দিই। আমি একটা বিরাট বড় খোলাসা করতে যাচ্ছি, যেটা এখনো বেঙ্গলি ইউটিউবে, বেঙ্গলি ডিজিটাল মিডিয়াতে কেউ করেনি।
ন্যাশনাল প্রেসিডেন্টের ইলেকশন খুব তাড়াতাড়ি হবে, এটা তুমি জানো পঙ্কজ, কিন্তু আমি তোমার চ্যানেলে আজ আমি তোমার চ্যানেলে খোলাসা করে গেলাম যে ন্যাশনাল প্রেসিডেন্টের ইলেকশন 15 আগস্টের আশেপাশে হবে, কিন্তু তার আগে অগাস্টের প্রথম সপ্তাহের ভেতরে হয়তো জুলাইয়ের ভেতরেই বা অগস্টের 1-2 তারিখের 3 তারিখের ভেতরে আমরা আগে নতুন ন্যাশনাল ওজিএস মানে রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী, যে পদে এখন বিএল সন্তোষজি আছেন, আমরা নতুন ন্যাশনাল ওজিএস পেতে চলেছি, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন। আমার যা রিডিং আছে শুনে নাও, আমার যা রিডিং আছে ন্যাশনাল ওজিএস পাওয়ার পরেই আমরা সব স্টেটের ওজিএস পাবো, আর স্টেটের ওজিএস হওয়ার পরেই স্টেটের কমিটি গুলো হবে, আমাদের স্টেটেও তাই হবে, এটা আমার রিডিং। তাই বলেই ন্যাশনাল ওজিএস আগে করে দেওয়া হচ্ছে। আর ন্যাশনাল ওজিএস কে হচ্ছে, এই প্রশ্নটা তুমি কিন্তু আমাকে এখন করো না, কেন এই প্রশ্নের উত্তরটা আমি দেবো না। ন্যাশনাল ওজিএস হিসেবে সব থেকে বড় নাম যিনি আপনার বাড়িতে এসেছিলেন একদা, তার নামটা সঞ্জয় বিনায়ক যোশীজির নামটা নাকি খুব বেশি ভাসছে, অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। এটা কি সত্যি, হ্যাঁ কিনা সেটুকুন বলেন। আমি কে হবে না হবে সেটা তো দলের ব্যাপার, কিন্তু তার নামটা সবথেকে বেশি চর্চায় আছে। আমি রাজনৈতিক বিশ্লেষক, আর আমি ভারতীয় জনতা পার্টির একটা তুচ্ছ মেম্বার, একটা ছোট্ট মেম্বার, দলের কোনো দায়িত্বে নেই। আমি তোমার এই প্রশ্নর তুমি যে নামটা নিলে আমি ওটাকে কনফার্মও করব না আর ডিনাইও করব না, কয়েকদিনের ব্যাপার। যাক, আপনি অস্বীকার করছেন না, এটাই ভালো লাগছে। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে সামনেই বিহারের নির্বাচন আছে, বিজেপির জন্য খুব বড় এই নির্বাচনটা। তার কারণ হচ্ছে বিহার তো যেহেতু গোবলা এরিয়ার মধ্যে, হিন্দি ভাষী বেল্টের মধ্যে একটা প্রেস্টিজিয়াস ফাইট, আর দীর্ঘদিন ধরে বিহারটাকে টার্গেট করা হচ্ছে। সেই বিহারে দেখা যাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল প্রশান্ত কিশোর তৈরি করেছেন জনসুরাজ, এবং সেটা খুব ভালো সেখানে প্রচার করছে। এমনকি বিজেপির নেতারা ভেঙে, মনীষ কাশ্যপের মতো নেতারা সেখান থেকে ভেঙে চলে যাচ্ছেন জনসুরাজ পার্টিতে, এখানে ভালো উত্থান হচ্ছে। বিজেপি কি কোথাও এটা চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন রাজনৈতিক দলের কাছে? মানে এমন তো হবে না তো যে 2-3% ভোট কেটে ভোট কাটুয়া হয়ে গিয়ে আলটিমেটলি বিজেপির ক্ষতি হয়ে গেল জনসুরাজের জন্য? এই পিকে যে পশ্চিম বাংলায় বিজেপিকে হারিয়েছিল 2021 সালে, সেই পিকের জন্য। আমি বিহার ইলেকশন জন্য এইটুকুই বলবো, দলকে, ন্যাশনাল কমিটিকে বলবো, ন্যাশনাল প্রেসিডেন্টকে বলবো, ন্যাশনাল যারা বিহারের দায়িত্বে আছেন, যারা বিহারের অবজারভার আছেন, আমি লোকসভা রেজাল্টের 3 দিন আগে আমি কিন্তু স্টেট ওয়াইজ কোন স্টেটে কত সিট হবে, কোন ইউনিয়ন টেরিটে কত সিট বিজেপি পাবে, আমি কিন্তু প্রেডিকশন করে আমার ফোনে কিন্তু রেকর্ড করে রেখে দিয়েছিলাম। মানে আমার একটা নম্বর থেকে অন্য নম্বরে পাঠিয়ে দিয়েছিলাম, সে রেকর্ড আমার কাছে আছে। সে সংখ্যা আমার ছিল 248 আর বিজেপি ছিল 240। বেঙ্গলে আমার অ্যানালিসিস ছিল 12টা, ইউপিতে ছিল 55টা, ইউপিতে আরো কমে গেল, কিন্তু ইউপিতে আমি জানতাম একটা লস হবে। এইভাবে আমি কিন্তু 248 সিট বলেছিলাম লোকসভাতে, আমার কাছে রেকর্ড আছে তার, আর ওটা হলো 240। এই বিহার ইলেকশনটাকে কিভাবে দেখছেন আপনি? বিজেপির জন্য চ্যালেঞ্জিং নাকি খুব সহজ জয় হবে? একটু চ্যালেঞ্জিং, এইবার ইলেকশনটা একটু ক্লোজ হতে পারে, আগের বিহার ইলেকশনটাও ক্লোজ ছিল। আর ইলেকশন কমিশন তো এখন ওইখানে ওই ভোটের গণনার জন্য আবার নতুন করে একটা এসআইআর করাচ্ছে, ওই ভোটারদের ভেতরে একটা মানে সিস্টেম্যাটিক রিভিশন, ইন্টেনসিভ রিভিশন করাচ্ছে। দেখো এবারে কি হয়, বলা খুব মুশকিল। চিরাগ পাসওয়ান এখন বলছেন আমি একা সব সিটে লড়বো, মানে জিনিসটা পুরো খিচুড়ি টাইপের হয়ে গেছে। তো প্রপার ন্যারেটিভ লাগবে। বিজেপি আমি তো বিজেপিটা করি, তো আমি তো বিজেপির ব্যাপারটাই বুঝতে পারি, অন্য পার্টির স্ট্র্যাটেজি আমি স্টাডি করি, হ্যাঁ অন্য পার্টির স্ট্র্যাটেজি করি, কিন্তু আমি কনফিডেন্ট আমার ন্যারেটিভ আর আমার স্ট্র্যাটেজিতে বিজেপি বিরাট লাভ হবে, এনডিএর বিরাট লাভ হবে এনডিএ। আচ্ছা, এই যে রিভিশনটা হচ্ছে, হ্যাঁ আবার নতুন করে কথা উঠছে যে কাগজ নেই দিখায়েঙ্গে, এটা করে কি বিজেপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কারণ একটা বড় ভোট, যাদের মধ্যে রোহিঙ্গা মুসলমান আছে, অলরেডি ভোটার হয়ে বসে আছে, আবার মুসলিমদের কোনো একটা সেন্টিমেন্ট খারাপ লেগে গেলে তারা পুরো গোষ্ঠীবদ্ধ ভাবে তারা বিরুদ্ধে চলে যায়, এটাতে কি হবে? বিজেপির ভালো হবে না খারাপ হবে? আমি বলছি দেশ না, তুমি যে বললে তোমার প্রশ্নটা যেটা ছিল যে কাগজ নেই দিখায়েঙ্গে,
এই কাগজ হ্যাঁ নেই দিখাঙ্গে কথা তো আমরা সিএ 2019 থেকে সিএ এর টাইম থেকে শুনছি। সেটা আবার ফেরত চলে দেশটা তো এসছে। লোকে তো বলেছিল দেশে সিএ করতে দেবে না, সিএ তো লাগু হয়ে গেছে, দেশে সিএ তো হচ্ছে। যারা বলেছিল কা কা ছি ছি, সিএ তো দেশে হ্যাঁ লাগু হয়ে গেছে, সিএ তো দেশে লাগু হয়ে গেছে। দেশটা তো আইনে চলবে, দেশটা তো, এটা তো বুথের খানা না যে মাটন কেটে ভাই কত হলো 900 টাকা কেজি মাটন দাও, মাটন দিয়ে দাও 900 টাকা দিয়ে নাও। এটা তো কাঁসাই খানা না, এটা তো একটা হুম দেশ। এটা দুনিয়ার সব থেকে পুরনো সিভিলাইজেশন, হুম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস নদীকে হিন্দিতে সিন্ধু নদী বলা হয়, সিন্ধু নদী সিন্ধু নদী, সভ্যতা। হ্যাঁ আর আমি আমি হচ্ছে সিন্ধি কাস্টের ছেলে। হ্যাঁ আমরা হ্যাঁ আমরা এই দেশের সব থেকে পুরনো সিভিলাইজেশনের লোক। তো দেশটা একদমই তো তাই। দেশের মতন চলবে, হুম দেশের মতন চলবে, কাঁসাই খানার মতন চলবে না। সে করতে দেবো না, সে মমতা দিকেও করতে দেবো না, আর ওই তেজস্বী আর রাহুলকেও করতে দেবো না, আর অখিলেশকেও করতে দেবো না। এইটুকু মনে রাখলাম। না সেটা ঠিক আছে, কিন্তু এটা বিজেপিকে ডিভিডেন্ড দেবে নাকি বিজেপি রাজনৈতিক ভাবে ক্ষতি হবে? কারণ যখনই রাজনীতিতে থাকে রাজনৈতিক দলকে ডিভিডেন্ডের কথাটাও ভাবতে হয়। সে ডিপেন্ড করবে, সবকিছু তো এখন বলা সম্ভব না পঙ্কজ, সে ডিপেন্ড করবে, হ্যাঁ অনেক কিছু ডিপেন্ড করবে। আচ্ছা, বাংলায় বিজেপির ভবিষ্যৎ কি দেখছেন এবার? কারণ 21-এর পর কর্মীরা তো অনেকটাই হতাশ হয়ে পড়েছিল, আবার তারা নতুন উদ্যমে নামছে। প্রত্যেকবার এই হতাশার, এই 21-এর হতাশা আবার ফিরে আসবে নাকি না আমরা নতুন সকাল দেখবো? আমি তো তোমার চ্যানেলে এত বড় কথা আজকে বলে দিয়ে গেলাম হুম যে আমার একটা ন্যারেটিভ যেদিন ঘোষণা করে দেবে পার্টি, সে ন্যারেটিভকে হুম কাজে লাগাতে পার্টির 6 মাস টাইম লাগবে, কারণ কাজটা আচ্ছা ধীরে ধীরে হবে, একদিনে হওয়ার কাজ না। কিন্তু ঘোষণার দিন যত কর্মী বাড়িতে বসে আছে সব বেরিয়ে আসবে। আর দেশের সেই দিন বাঙালি টিভি চ্যানেল আর ডিজিটাল তো ছেড়েই দাও, ওই ঘোষণার এগেনস্টে সেই দিন রাত্রিবেলা প্রত্যেকটা ন্যাশনাল চ্যানেল প্রাইম টাইমে ওটা নিয়ে শো করবে, 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা। কিন্তু দল তো আমাকে, কিন্তু আমার এগেনস্টে তো উল্টোপাল্টা ন্যারেটিভ বানানো হচ্ছে, সেটা কিছু নেতারা বানাচ্ছে, কারণ আমি তাদের কাছে থ্রেট হয়ে গেছি। তারা এখন ভাবছে আমি যদি চলে আসি তো ওদের পাত্তা কেটে যাবে। আরে ভাই, আমি কারোর পাত্তা কাটতে আসিনি, আমি হুম ইলেকটোরাল পলিটিক্সেও ইন্টারেস্টেড না। আমি অন ক্যামেরা বলছি, আমাকে পার্টি টিকিট অফার করলেও আমি নেবো না। আমি সংগঠনেরই কাজ করতে চাই, আর স্ট্র্যাটেজির কাজই করি, আর ন্যারেটিভের কাজই করি। আই এম নট এট অল ইন্টারেস্টেড ইন ইলেকটোরাল পলিটিক্স। কিন্তু কিছু লোক আছে, তারা আমার ট্যালেন্ট জানে, তারা এখন কিছুটা ভয় পেয়ে গেছে আমাকে, তাই বলে শ্রমিকদের কান ভারী করছে। আমি অন রেকর্ড বলছি, সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই। খবর পাচ্ছি তো, আমরা তো দুটো কান সল্টেক অফিসে আছে, খবর পাচ্ছি। করুক না, কোনো লাভ হবে না। আমি সেন্টারের সাথে কাজ করে ঠিক বেরিয়ে যাব, যদি এরা আমাকে নাও কাজ দেয় কোনো ব্যাপার না, কিন্তু শুভকামনা থাকলো। কিন্তু ওই যে বললাম, আমি লোকের সাথে ভালো ব্যবহার করি, তো লোক আমাকে যদি এরপরে আমার সাথে, আমি আজ অব্দি সবাইকে ক্ষমা করে দিলাম, এরপরে যদি আমার সাথে কেউ মিসবিহেভ করলো, তাকে পঙ্কজ কিন্তু আমি ছাড়বো না, এটা তোমাকে জানিয়ে রাখলাম। ওই অসংখ্য জুনিয়র ধন্যবাদ ছেলেদেরও বলে দীপুদা রাখলাম। আপনাকে। দীপুদা, মেনি মেনি থ্যাঙ্কস সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল ফের অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।